নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুটো ব্যাপার নিয়ে আজকে আমাদের মূল আলোচনা রয়েছে। একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে প্রাণ বাঁচাতে ফুড ট্রাকের ভিতর আশ্রয় নিতে হচ্ছে ইরানের ভয়, এবং যে কথাটা থাম্বনেলে লেখা নেই, কারণ আজকের ভিডিওর থাম্বনেল যখন তৈরি হয়েছে তার এক্স্যাক্ট পরপর নিউজটা আসতে শুরু করলো। সেটা হচ্ছে এফসিআরএ থেকে ভারত পিছু হটতে বাধ্য হলো। আমি তো বলবো বাধ্য হলো এই শব্দটা। তো এই দুটো ব্যাপার নিয়েই আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নেব। দুটো ব্যাপারই জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে এবং সিকিউরিটির অ্যাসপেক্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন শুরু করা যাক। প্রথম কথা, নিউজ দেখবেন পুরো ছেয়ে গেছে এইরকম ভাবে। কিরকম? ট্রাম্প হিড ইন ফুড ট্রাক। ট্রাম্প ফুড ট্রাকের মধ্যে লুকিয়ে পড়েছিল। ট্রাম্প হিড ইন ক্যাটারিং ট্রাক। বিবিসি, এনডিটিভি, নিউ ইয়র্ক টাইমস, দেখুন 14 ঘন্টা আগে, একদিন আগে, মানে লাস্ট 24 ঘন্টায় এই খবরটা গোটা পৃথিবীতে ছেয়ে গেছে। এবার যেটা আপনাকে বুঝতে হবে যে এই ঘটনাটা লাস্ট 24 ঘন্টায় ঘটেনি। এই ঘটনাটা কখনকার? এই ঘটনাটা হচ্ছে জুলাইয়ের 7 তারিখ এবং 8 তারিখের। এখন এই ঘটনাটা সামনে এসেছে, ঘটনাটা এখনকার নয়। কি ব্যাপার? ব্যাপারটা ইন্টারেস্টিং। আমরা বুঝতে পারবো যে ইউএস এর সিক্রেট সার্ভিস মানে ইউএস এর যে টিম ইউএস এর প্রেসিডেন্টের সুরক্ষায় নিয়োজিত থাকে তাদের বলা হয় সিক্রেট সার্ভিস। তারা কিভাবে প্ল্যান করে এবং অপারেট করে। দেখুন, জুলাইয়ের 7 তারিখ এবং 8 তারিখ ন্যাটোর সামিট হচ্ছিল। ন্যাটোর সামিটের জন্য ইউএস এর প্রেসিডেন্টকে তুর্কিতে যেতে হয়েছিল। এবার আপনি যদি মিডল ইস্টের ম্যাপটা ভালো করে দেখেন তাহলে দেখবেন তুর্কি এই দেশটা কিন্তু ইরানের সঙ্গে বর্ডার শেয়ার করে। এবং ইরানে তখন কি চলছিল? ইরানে তখন চলছিল প্রতিশোধের আগুন। আপনার মনে পড়বে নিশ্চয়ই, ডোনাল্ড ট্রাম্পের গোটা ফ্যামিলির ছবি ইরানের রাস্তায় বড় বড় করে টাঙিয়ে লেখা হচ্ছিল ব্লাড ফর ব্লাড, যে এই পরিবারের প্রত্যেককে আমরা হত্যা করব। অর্থাৎ ইরান সেই সময় সর্বোচ্চভাবে চেষ্টা করছিল প্রতিশোধের, এবং আমেরিকার সিক্রেট সার্ভিস একথা খুব ভালো করে জানতো যে তুর্কি যেখানে ইউএস এর প্রেসিডেন্ট যাচ্ছে জায়গাটা মোটেই সেফ নয়, জায়গাটা আমেরিকার ভূখণ্ড নয়, একটা বিদেশে নিয়ে যেতে হচ্ছে প্রেসিডেন্টকে, এবং এমন একটা দেশ যারা ইরানের ঠিক পাশে থাকে, ইরানের সঙ্গে বর্ডার শেয়ার করে। ইরান এই চেষ্টা ছাড়বে না, সর্বোচ্চ চেষ্টা করবে যে ইরান এই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি ইউএস এর প্রেসিডেন্টকে অ্যাসাসিনেট করে দেওয়া যায়। এর জন্য সিক্রেট সার্ভিস কি প্ল্যানিং নিয়েছিল সেই রিপোর্ট এসছে, সেটা আমরা বাংলা ভাষায় বুঝে নেব। এবার যে ব্যাপারটা, প্রথম কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে, এয়ারফোর্স ওয়ান মানে কি। কেন এই কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে? কারণ যতগুলো ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন পোর্টালে আমি এইটা নিয়ে লেখাপত্র আজকে পড়লাম, 90% জায়গায় এয়ারফোর্স ওয়ান ব্যাপারটা কি তারা সেইটা জানে না বলে, তাদের কনসেপ্ট ক্লিয়ার নেই বলে তারা ভুলভাল লিখেছেন, বা যখন তারা বলছেন তাদের চেষ্টাকে আমি সম্মান জানাই যারাই আলোচনা করছেন, কিন্তু তারা কিছু মিসকনসেপশন নিজের মধ্যে রয়েছে বলে তারা ভুল বলছেন। অনেকেই আলোচনা করছেন যে এয়ারফোর্স ওয়ানে করে ডোনাল্ড ট্রাম্প এসছিলেন এবং তিনি এয়ারফোর্স ওয়ানে করে ফেরেননি। কথাটা একেবারে ভুল। কেন ভুল আমি সেটা আপনাকে বলে দেবো। দেখুন, এয়ারফোর্স ওয়ান কি? স্যার, এয়ারফোর্স ওয়ান হচ্ছে কোনো একটা নিশ্চয়ই প্লেনের নাম। একদম ঠিক তাই। কোন প্লেনের নাম? স্যার, প্রত্যেকটা প্লেনের যেরকম একটা করে নাম্বার থাকে, নাম থাকে, এটারও নিশ্চয়ই সেরকম কোনো নাম্বার এবং নাম আছে না। এইখানেই সব থেকে বড় মিসকনসেপশনটা হচ্ছে। আমেরিকাতে একটা ঘটনা একবার ঘটেছিল, সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট কোন ফ্লাইটে আসছে সেইটা এটিসি যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখন কিছু একটা গন্ডগোল হয়ে গেছিল ইনফরমেশনে।
কোনো বড় দুর্ঘটনা ঘটেনি, কোনো সিকিউরিটি ব্রিচ ঘটেনি। কিন্তু পুরো ঘটনাটাকে যখন আবার রিপোর্ট তৈরি হচ্ছিল যে প্রেসিডেন্টের এবারের, ডোনাল্ড ট্রাম্পের সময় না, আগের প্রেসিডেন্টের এবারের সফর কি ছিল, কোথায় আমাদের সামান্যতম ভুলচুক হয়েছে, তখন নজরে আসে যে প্রেসিডেন্টের ফ্লাইটের নাম্বার নিয়ে একটা গন্ডগোল হয়েছিল। তাতে করে কিছু সমস্যা হয়নি, বাট সমস্যা হতে পারত। তখন থেকে আমেরিকা একটা সিদ্ধান্ত নেয় যে প্রেসিডেন্টের ফ্লাইটের কোনো নাম্বার আমরা এখন থেকে আর যখন কথা হবে এটিসির সঙ্গে তখন বলবোই না। তাহলে কি বলা হবে? এয়ারফোর্স ওয়ান। এয়ারফোর্স ওয়ান কোন প্লেন? এয়ারফোর্স ওয়ান কোনো নির্দিষ্ট প্লেন নয়, যে প্লেনে ডোনাল্ড ট্রাম্প বসে থাকবে সেই প্লেনেরই কোড নেম তখন থেকে হয়ে যাবে এয়ারফোর্স ওয়ান। বোঝা গেল কনসেপ্ট? অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যদি এক্স প্লেনে কোনোদিন সফর করে সেই দিনের জন্য সেটাই এয়ারফোর্স ওয়ান, যেই মুহূর্তে তিনি ওয়াই প্লেনে উঠে গেলেন সেই মুহূর্তে থেকে ওটাই এয়ারফোর্স ওয়ান। এবার যেটা দেখা গেছে যে এই যে 7ই জুলাই যখন টার্কিতে ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন তখন উনি বোয়িং 7478 এই প্লেনে এসেছিলেন। তো অনেকেই গুলিয়ে ফেলছে যে উনি এয়ারফোর্স ওয়ানে এসেছিলেন না বোয়িং 7478 এসেছিলেন। প্লেনটা হচ্ছে বোয়িং 7478। যখন উনি ওটায় চড়ে এসছেন তখন ওটারই কোড নেম এয়ারফোর্স ওয়ান। বোঝা গেল? আচ্ছা, এইবার যখন উনি তুর্কি থেকে বাড়ি ফিরবেন, ইউএসএ তে ফিরবেন, আসল প্ল্যানটা সেই সময় এক্সিকিউট করা হয়েছিল। কারণ ইউএস সিক্রেট সার্ভিসের কাছে খবর ছিল যে ইরান চেষ্টা করছে এই সময় ডোনাল্ড ট্রাম্পকে এলিমিনেট করে দিতে। তো প্ল্যান কি বানিয়েছিল সিক্রেট সার্ভিস? প্ল্যান যেটা বানানো হয়েছিল সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে প্লেনে করে এসছেন বোয়িং 7478 সেই প্লেনটাকে কোথাও আর দেখা গেল না। এই প্লেনটা ডোনাল্ড ট্রাম্প নতুন জাস্ট ইউজ করতে শুরু করেছিলেন কদিন হলো। এর আগে যে প্লেনটা ডোনাল্ড ট্রাম্প সাধারণত ইউজ করতেন দেখা গেল এয়ারপোর্টে সেই প্লেনটা রয়েছে। তো অনেকে আবার ওই মিসকনসেপশনে গুলিয়ে ফেলছে যে উনি এয়ারফোর্স ওয়ানে এসেছিলেন, এটা তাহলে অন্য প্লেন, বাট যে প্লেনে যখন তিনি উঠবেন তখন সেটাই এয়ারফোর্স ওয়ান। তো এয়ারফোর্স ওয়ান হিসেবে এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছে ওল্ড একটা প্লেন, যে প্লেনে উনি আসেননি। উনি এসছেন বোয়িং 7478, আর যেটা দাঁড়িয়ে রয়েছে সেইটা অন্য প্লেন। তো ঠিক আছে, হতেই পারে। এই এয়ারফোর্স ওয়ান এখন যেটা দাঁড়িয়ে রয়েছে ইউএস এর প্রেসিডেন্টকে নিয়ে যাবার জন্য, সেই দিকে ইউএস প্রেসিডেন্টের গাড়ি এগোয়। ডোনাল্ড ট্রাম্প এই প্লেনটাতে উঠে পড়লেন। উনি যে উঠে পড়লেন সেটাও দেখা গেছে, রিপোর্টাররা দেখেছেন। এইবার একটা ক্যাটারিং ট্রাক এই প্লেনটার দিকে এগিয়ে আসে, যেটা খুব স্বাভাবিক ঘটনা যে খাবার বা অন্য যাবতীয় জিনিসপত্র যেগুলো এই প্লেনে তুলতে হবে, যে প্লেনে প্রেসিডেন্ট ফ্লাই করবেন, যেটার কোড নেম যেই মুহূর্তে প্রেসিডেন্ট উঠে গেছে ওটার কোড নেম হয়ে গেছে এয়ারফোর্স ওয়ান। তো খাবার টাবার তো উঠবেই, নর্মাল ব্যাপার। কিন্তু যেটা কেউ জানতো না, যেটা এই মুহূর্তে রিপোর্ট এসছে লাস্ট 24 ঘন্টায় এবং সারা পৃথিবীতে আলোচনা চলছে, এবং জিওপলিটিক্যাল অ্যানালিস্ট, সিকিউরিটি অ্যানালিস্টরা যে রিপোর্টটাকে ডিটেলে পড়ছেন এবং কেস স্টাডি হিসেবে দেখছেন, প্লেনের সঙ্গে যখন ক্যাটারিং ট্রাক এসে কাছাকাছি দাঁড়িয়েছিল সেই সময় প্লেনের দরজা দিয়ে ক্যাটারিং ট্রাকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। আমি আজকের ভিডিওর যে থাম্বনেলটা গ্রাফিক্স টিমকে করতে বলেছি, তো ক্যাটারিং ট্রাকের মধ্যে উনি আছেন এটা ঠিক আনা যাচ্ছিল না, এই জন্য ওনাকে ওপরে বসাতে বলেছি আমি, যে একটা চাদর চাপা দিয়ে ওপরে বসে আছে এরকম কিছু বানিয়ে দাও প্লিজ। সেটাই থাম্বনেলে আছে আজকের ভিডিওয়ে। এই ক্যাটারিং ট্রাক আস্তে আস্তে চলে যায় এবং এই প্লেনটা টেক অফ করে। সবাই কি জানে যে প্রেসিডেন্ট টেক অফ করলো না, ফাঁকা প্লেন, অন্য লোকজনকে নিয়ে টেক অফ করে চলে গেল।
প্রেসিডেন্ট প্লেনে ঢুকেছিল, কিন্তু অন্য দরজা দিয়ে ক্যাটারিং ট্রাকের মধ্যে ঢুকে যায় এবং ক্যাটারিং ট্রাকটা এরপর কোথায় চলে যায়? C-32A, এই একটা ছোটখাটো প্লেনের কাছে। এই C-32A যে ছোটখাটো প্লেন, এই প্লেনটায় ক্যাটারিং ট্রাক থেকে ঢুকে যায় লুকিয়ে লুকিয়ে ইউএস এর প্রেসিডেন্ট, সর্বশক্তিমান দেশের সর্বশক্তিমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এইভাবে ইরানকে বোকা বানিয়ে প্রাণে বাঁচে আমেরিকার প্রেসিডেন্ট। C-32A এরপর তুর্কি থেকে ফ্লাইট শুরু করে এবং ফ্লাই করে চলে যায় ইউকেতে, ইউনাইটেড কিংডমে, লন্ডন, ব্রিটেন, ইংল্যান্ড, ইউকের একটা এয়ারপোর্টে C-32A এসে নামে। এবং যে বড় প্লেন, সেই বড় প্লেনটা যেটা কে সবাই এয়ারফোর্স ওয়ান ভাবছিল, সেইটাও সেই সময় ওই এয়ারপোর্টে চলে আসে। দেখুন, যেই মুহূর্তে আমেরিকার হিসেব অনুযায়ী C-32A তে ডোনাল্ড ট্রাম্প উঠে পড়েছিল, সেই মুহূর্তে আমেরিকার কনভারসেশন কি ছিল? যে এখন এয়ারফোর্স ওয়ান হচ্ছে এটা, যেটা ছোট প্লেন, যেটা কেউ ভাবতেই পারেনি যে প্রেসিডেন্ট যেতে পারে। ওকে, ইউকেতে ডোনাল্ড ট্রাম্প আবার C-32A থেকে নেমে বড় প্লেনে ঢুকে যায় এবং বড় প্লেনে করে উনি ইউএসএ চলে যান। তো ইউএস এর লোকেরা কি দেখে? যে প্রেসিডেন্টের মতোই বড় একটা প্লেনে নামলেন, বাট মাঝখানে পুরো ব্যাপারটাকে অদল বদল করে দেওয়া হয়। তো ইরানও জানতে পারে না এবং আমেরিকার সাধারণ মানুষও জানতে পারে না যে এয়ারপোর্ট থেকে শুরু করে, মানে তুর্কির এয়ারপোর্ট থেকে শুরু করে ইউকের এয়ারপোর্ট অব্দি মাঝখানটায় কি হয়েছে। এবং এইভাবে সিক্রেট সার্ভিস সম্ভাব্য অ্যাসাসিনেশনের হাত থেকে ডোনাল্ড ট্রাম্পকে বাঁচিয়ে নেয়। এটাই রিপোর্ট উত্তাল গোটা পৃথিবী সিক্রেট সার্ভিসের কাণ্ড দেখে, বাট এটা এই মুহূর্তের ঘটনা নয়, এটা জুলাইয়ের 7 এবং 8 তারিখের ঘটনা। আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হলো। এবার নেক্সট যে টপিকটায় আমরা যাব, আমেরিকা এটাই যুক্ত, বাট ডিরেক্টলি এই টপিকটার সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই। সেটা হচ্ছে FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। মনে প্রাণে আমি অন্তত চাইছিলাম যে পাস হয়ে যাক মনসুন সেশনে, কিন্তু জিওপলিটিক্স সাবজেক্টটা নিয়েই তো পড়ে থাকি, এটা ওটা সেটার ব্যাপারে তো জ্ঞান দিতে যাই না। এই একটা সাবজেক্ট নিয়েই তো পড়াশোনা করে যাচ্ছি, এখনো আমি স্টুডেন্ট, আমি তো নিজেকে বলি। কোনো ব্যাপারে যদি কনভিকশন থাকে এবং জিওপলিটিক্যালি ডট আমি কানেক্ট করে ফেলতে পারি, আমি আপনাদেরকে বলে দিই যে এটা হচ্ছে, এটা হয়ে যাবে, ইন্ডিয়া করে নেবে। আমার ধারণা জাস্ট 3 দিন আগে এই চ্যানেলে আমি FCRA নিয়ে ভিডিও করেছি, যে উত্তাল গোটা দেশ, FCRA ইতিহাস তৈরি হতে পারে এই মাসে। ভিডিওটা যারা দেখেছেন, মানে যারা এই চ্যানেলের ভিডিও ডেইলি দেখেন, আমি ভিডিও শেষ করেছিলাম এই কথা দিয়ে, যদি এটা হয় তাহলে আমরা চোখের সামনে দেখতে পাবো ইতিহাস তৈরি হতে, আর যদি এটা না হয় তাহলে আমরা চোখের সামনে দেখতে পাবো কিভাবে ইতিহাস তৈরি হতে হতে আটকে দেওয়া যায় সেই ইতিহাসকে। কারণ ইউএস এর ভাইস প্রেসিডেন্টের যে ফোনটা এসছিল প্রধানমন্ত্রী মোদির কাছে, সেখান থেকেই আমার খটকা লাগছিল যে ভারত রিস্কটা নেবে কিনা। এবং আমি এটা 3 দিন আগে গোটা অ্যানালিসিস করেছিলাম যে সরকার এই রিস্কটা নেবে কিনা, যে আমেরিকার সঙ্গে আমরা সামনাসামনি লড়তে প্রস্তুত। অনেকেরই আপনাদের মনে হচ্ছিল, সারা ভারতবর্ষেও লেখালেখি চলছিল যে ডিলিমিটেশন বিল পাস না হতে পারে, কারণ ওখানে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দরকার, যেটা বিজেপির কাছে নেই। কিন্তু FCRA পাস হয়ে যেতে যাবে, কোনো ব্যাপারই না, কারণ 50% সংখ্যা দরকার, যেটা বিজেপির কাছে আছে। বিজেপির কাছে নেই, বাট NDA-র কাছে আছে। অনেকে হয়তো কমেন্টও করেছিলেন যে আপনি কিছু বোঝেন না ইন্টারনাল পলিটিক্স, বিজেপির কাছে সংখ্যা আছে, কেন পাস হবে না? সংখ্যা থাকলেই পাস হয় না। দেশের মধ্যে কি হবে সেটা ডিপেন্ড করে বৈদেশিক শক্তিগুলোর সমঝোতার ওপর। তো আমরা দেখলাম সংখ্যা থাকা সত্ত্বেও FCRA পাস হলো না, পাস করানো গেল না, ভারতকে পিছু হটতে হলো। ওই ক্যালকুলেশনটায় যদি আমি ক্লিয়ার থাকতাম তো 3 দিন আগে আমি বলে দিতাম এটা তো কোনো ব্যাপারই না, ইজিলি পাস হয়ে যাবে।
ওকে, তো এটুকু ভরসা করতে পারেন, যারা দীর্ঘদিন ধরে এই চ্যানেল দেখেন তারা তো ভরসা করেন যে কথা যেটুকু বলছি সেটা কিছু ভেবেচিন্তেই কিছু ক্যালকুলেশন করেই বলছি। 13ই আগস্ট মনসুন সেশনের শেষ দিন, মানে আগামীকালের পরে আপাতত আর এফসিআর এ পাশ করানো যেত না। তার জন্য একটা নিউজ আসছিল যে স্বাধীনতা দিবসের ঠিক পরপর 16, 17, 18ই আগস্ট 3 দিনের একটা স্পেশাল সেশন ডেকে এফসিআর এ পাশ করানোর চেষ্টা হতে পারে। সেটাও হবে না, কারণ এফসিআর এ বিলকে পাঠিয়ে দেওয়া হয়েছে জেপিসিতে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে, যেখানে 31 জন মেম্বার আছে, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র লিডাররা। তারা এবার ডিবেট করবে, আলোচনা করবে, প্রত্যেকের মতামত দেবে, তারপর এটা রিভাইজ হয়ে কিছু একটু হালকা হয়ে, অতটা স্ট্রিক্ট থাকতে পারবে না স্বাভাবিক, তারপর এটা যখন আসবে পরের পার্লামেন্ট সেশনে, মানে শীতকালীন অধিবেশনে, তখন এটাকে আবার পাশ করানোর চেষ্টা করা হবে। এখন তো আর মাঝখানে স্পেশাল অধিবেশন ডেকেও সম্ভব নয়। এবং এই এফসিআর কে আটকানোর জন্যই এবারের মনসুন সেশন যাতে চলতেই না পারে, যাতে প্রথম দিন থেকে উত্তাল থাকে। আপনি দেখুন, আমেরিকাকে কিচ্ছু করতে হয়নি, আমেরিকায় থাকা একজন কে এদেশে পাঠিয়ে দেওয়াই যথেষ্ট কিনা নয় কি আমেরিকার জন্য, যে যেদিন পার্লামেন্ট সেশন শুরু হবে সেই দিন পার্লামেন্ট অভিযান করো, এবং নিশ্চয়ই পুলিশ বা প্রশাসন বলবে না হ্যাঁ সবাই পার্লামেন্টে আসো, এসে সিকিউরিটি ব্রিজ করে দাও, নেতা মন্ত্রী সবাইকে মেরে ধরে চলে যাও। কোনো সভ্য দেশে হবে না। তো পার্লামেন্টের আগে আটকানো হবে, এবং সঙ্গে কাদের নিয়ে যাও? স্টুডেন্টদের নিয়ে যাও, যাদের রক্ত গরম, যাদের ইমোশনালি ভুল পথে চালিত করা খুব সহজ, আর তাদের ওপর যদি কোনোভাবে, পুলিশ তো শক্তি প্রয়োগ করতে বাধ্য হবে, যেই প্রয়োগ হবে পুরো পার্লামেন্ট সেশন, মনসুন সেশন একেবারে ডিসমেন্টেল করে দেওয়া যাবে, যে অন্য কোনো আলোচনা তো হবেই না, আগে জবাব দিতে হবে, রেজিগনেশন দিতে হবে, রেজিগনেশন দিয়ে দেওয়ার পর বলতে হবে জবাব চাই, জবাব দিয়ে দেওয়ার পর বলতে হবে ক্ষমা চাই, ক্ষমা দিয়ে চেয়ে নেওয়ার পর বলতে হবে অমুক চাই তমুক চাই, কোনোভাবে যাতে ডিসমেন্টেল করে দেওয়া যায়। এবং সেটাই সাকসেসফুলি হলো, কারণ সরকার পারবে না এই মুহূর্তে সংখ্যা থাকা সত্ত্বেও এফসিআর এ পাস করাতে, কারণ গভর্নমেন্ট ইজ আন্ডার ট্রিমেন্ডাস প্রেসার রয়েছে বিভিন্ন চার্চের সংগঠনগুলো থেকে, যে আমরা যে ক্রিশ্চিয়ানিটির মিশন চালাচ্ছি, কনভার্সন র্যাকেট চালাচ্ছি, বন্ধ হতে দেব না। সরকারের ওপর প্রেসার রয়েছে আমেরিকার থেকে, যে দেখলে তো বাংলাদেশে কি করলাম, খেলা দেখলে তো যন্তর মন্তরে কি করে দিতে পারি, আর ইউ রেডি রিয়ালি ইন্ডিয়া ইউএস এর সঙ্গে পাঙ্গা নেওয়ার জন্য? যদি এফসিআর এ পাস করিয়েছো, গেট রেডি, গোটা ভারতে আগুন লাগিয়ে দেওয়ার ক্ষমতা আমরা রাখি আমেরিকায় বসে বসে। এবং সামলে নেওয়া যায় তখনই বৈদেশিক শক্তিকে, যখন দেশের সমস্ত রাজনৈতিক দল এক হয়ে মাঠে নামে। INDIA ব্লক, অর্থাৎ ইন্ডি অ্যালায়েন্স, এ ফর অ্যালায়েন্স, ইন্ডি অ্যালায়েন্সের মানে যারা বিরোধী দল, তাদের মধ্যে অনেক দল, কংগ্রেস লিড করছে মূলত, তারা রাজি নয় সরকারের সঙ্গে এই ইস্যুতে একসঙ্গে থাকতে। তো গভর্নমেন্ট ইজ আন্ডার ট্রিমেন্ডাস প্রেসার, বিদেশের চাপ, চার্চের অর্গানাইজেশনগুলোর চাপ, এবং বিরোধী দলের চাপ, তার মানে বিরোধী দলের সমর্থকদের চাপ, আর তার মানে দেশের মধ্যে সিভিল ওয়ার লাগিয়ে দেওয়া যেতে পারে যদি এই মুহূর্তে ইউএস এর এগেনস্টে গিয়ে এফসিআর এ জোর করে পাশ করানো হয়। এফসিআর এ তো পাশ হয়ে গেল, এবার দেশের মধ্যে সিআইএ যদি গৃহযুদ্ধ লাগিয়ে দেয়, সেটাকে সামলাবে কে? সেটা সামলানোর মতো ম্যাচিউরিটি আমাদের সোসাইটির কি আছে? নেই। গভর্নমেন্টকে পিছু হটতে হলো। এখানে আমার খুব দুঃখ লাগে ইসরায়েলকে দেখে। আপনি ইসরায়েলকে দেখুন, নাফতালি বেনেট বেঞ্জামিন নেতানিয়াহুকে আজকের ভাষায় ধুইয়ে দেয় যে আপনি অযোগ্য প্রধানমন্ত্রী, আপনি করাপশন করেছেন, আপনি পদত্যাগ করুন। ডেমোক্রেসিতে এটা থাকবেই, এটা থাকা দরকার। কিন্তু যখন ইরানের প্রসঙ্গ আসে,
তুর্কির প্রসঙ্গ আসে, পাকিস্তানের প্রসঙ্গ আসে, ইসরায়েলের সিকিউরিটির প্রসঙ্গ আসে, নাফতালি বেনেট বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে গিয়ে দাঁড়ায় এবং বলে আপনি কি করছেন, আমি থাকলে তো এর 10 গুণ করব। এবং ইসরায়েলের মানুষ একজোট হয় যে আমার দেশের সুরক্ষার প্রশ্নে অন্য সবকিছু পরে আসতে পারে, আগে এটা। যে পার্টি আমার দেশের সুরক্ষা যত স্ট্রিক্ট করবে আমরা সেই পার্টিকে সমর্থন করব। আমার দেশের অবস্থা দেখুন। এবং যতক্ষণ না আমার দেশের সাধারণ মানুষের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে জিওপলিটিক্স নিয়ে, ততক্ষণ এই চক্রব্যূহ থেকে আমাদের বেরোনো সম্ভব নয়। যেরকম আমাদের দেশে ইলেকশনে, আপনি বলুন না, আমাদের দেশের ইসরায়েল কি বলছে, বেঞ্জামিন নেতানিয়াহু বলছে আমি ইরানকে 10 বছরে শেষ করব, নাফতালি বেনেট বলছে আমাকে ক্ষমতায় আনুন আমি 5 বছরে শেষ করব। কম্পিটিশন চলছে। আর আমাদের এখানে কি কম্পিটিশন চলছে, আমি জিতলে 1,500 দেবো, আমি জিতলে 3,000 দেবো, আমি জিতলে 5,000 দেবো, এই কম্পিটিশন চলছে। কেন রাজনৈতিক দলগুলো এটা করছে? কারণ রাজনৈতিক দলগুলো জানে যে মানুষের মেন ইস্যু হচ্ছে কতটা সে ভাতা পেলে খুশি হবে। তো মানুষের সমর্থন দরকার সরকার বানাতে, মানুষের সমর্থন যে ইস্যুতে পাবো সেই ইস্যুতেই ভাই দিয়ে দিই মানুষকে, কাজ মিটে যাবে। বাট আমাদের দেশের সমাজ মানে সাধারণ মানুষরা যদি জিওপলিটিক্স নিয়ে সচেতন হয়, যদি আমার দেশের ভোটে ইসরায়েলের মতোই জিওপলিটিক্স একটা প্রধান ইস্যু থাকে, যে ভোট দেব, হ্যাঁ প্লিজ ভোট দেবেন, এত টাকা দেবো, দাঁড়ান টাকা পরে হবে। জিওপলিটিক্যালি আপনি কি কি স্টেপ নেবেন জিতলে? এফসিআর এ আপনি আনবেন, আমাদের দেশে যে ফরেন ফান্ডিং ঢুকছে সেগুলো বন্ধ করার জন্য আপনার পার্টি কি কি করবে? রাজনৈতিক দলগুলো দুদিনে পাল্টে যাবে যে আমাদের দেশের মানুষ দেশের সিকিউরিটি নিয়ে জিওপলিটিক্স নিয়ে সচেতন হয়ে গেছে, তো আমাদের যদি এদের ভোট পেতে হয় স্ট্রিক্ট স্ট্যান্ড নিতে হবে। কিছু মনে করবেন না, এটা খারাপ কথা বলছি, পাপ বলে পলিটিক্যাল পার্টিগুলো শুধরে যাবে। যদি আমরা সাধারণ মানুষরা, ভোটাররা, পলিটিক্যাল পার্টির সমর্থকরা এটা দেখে নি যে আমার দেশের সিকিউরিটি যে ব্যবস্থা করবে আমি তো ভাই তাকেই ভোট দেবো, এবং এই ইস্যুটাকে তুলে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে কম্পিটিশন লাগিয়ে দেবো কে বেশি সিকিউরিটি নিয়ে স্ট্রিক্ট হতে পারে। ভোটের লোক দেখালেই ওরা কম্পিটিশন শুরু করে দেবে, ওদের আর কিছু ব্যাপার নেই। আপনি কালকে বলুন না যে আমরা সেই পার্টিকে ভোট দেবো যেই পার্টি দেশের মানে দেশকে বেঁচে দেবে। সব পার্টি লাইন দিয়ে বলবে আমি এলে 2 দিনে বেঁচে দেবো, আমি এলে 1 দিনে বেঁচে দেবো। তো পাবলিক যেমন ডিমান্ড করবে পলিটিক্যাল পার্টিগুলো তেমনই করবে, ওদের ভোটে জেতা নিয়ে কথা, সোজা হিসাব। তো এফসিআর এ সেদিন পাস হতে পারবে যেদিন সারা ভারতের মানুষ ডিমান্ড করবে যে আপনাকে আমি ভোট দেবো, এমপি হিসেবে পার্লামেন্টে পাঠাবো, এফসিআর এর সাপোর্ট করতে হবে। সে আপনি যে পার্টিরই হন না কেন, এফসিআর এর সাপোর্ট না করলে ভোট দেব না। সবাই সাপোর্ট করবে, সাপোর্ট করতে বাধ্য হবে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, এফসিআর এ নিয়ে জনমত তৈরি করুন। যদি মনে হয় আমার এই ভিডিওটা আপনি 10 জনকে পাঠাবেন, পাঠান। যদি মনে হয় আমার ভিডিওর কোনো অংশ আপনি ক্লিপিংস কেটে স্ক্রিন রেকর্ড করে নিজের ফেসবুকে ছাড়বেন, ইনস্টাগ্রামে ছাড়বেন, ছাড়ুন, আমার কোনো আপত্তি নেই। মানুষকে বোঝান, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করুন। এটা আমাদের দেশ, এই দেশটাকে আমাদেরই রক্ষা করতে হবে, বাইরের কোনো কেউ এসে রক্ষা করবে না। সবকিছু অজিত দোভাল স্যার করে দেবে, হয় না। কারণ জিওপলিটিক্স এর বড় বড় ডিসিশন আটকে যায় এরকম নোংরা ইন্টারনাল পলিটিক্সে। তো আমি অপেক্ষা করে থাকবো যে উইন্টার সেশনে অন্তত এটাকে আমরা পাস করাতে পারি কিনা, এবং এই স্ট্রিক্ট ফর্মেই পাস করাতে পারি কিনা। আর একটা কথা আমি আপনাদের কাছে আবারও আবেদন করব, যে আমেরিকা একটা ফোনে ভারতবর্ষের ডিসিশন ঘুরিয়ে দিচ্ছে, থ্রেট করতে পারছে, কিসের দমে? আবেগে চলবেন না, না 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 আমরা এমন শক্তিশালী দেশ, কেউ আমাদের থ্রেট করতে পারে না। কে বলেছে? আমেরিকার কাছে যা ইকোসিস্টেম আছে, পৃথিবীর যে কোনো দেশকে ওরা যদি টার্গেট করে নেয় ভেঙে চুরে দিতে পারে। যুদ্ধ করে নয়, সামনাসামনি সফট পাওয়ার দিয়ে, টেকনোলজি দিয়ে।
কারণ ওদের কাছে ইকোনমি আছে, টাকা আছে। টাকা ছড়িয়ে অনেক কিছু দিনকে ওরা রাত, রাতকে ওরা দিন বানিয়ে দিতে পারে। তো আপনি আমেরিকাকে তখনই টক্কর দিতে পারবেন যখন আপনার ইকোনমি সেই লেভেলে স্ট্রং হবে। চীনকে দেখে শিখুন। চীন পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গে যুদ্ধ করতে যায়নি। চীন লাস্ট কবে যুদ্ধ করেছে আপনি মনে করে দেখুন। চীন তাইওয়ানকে চাইলেই দখল করে নিতে পারে, এখনো নামছে না দখল করতে। চীন ভাবছে সব হয়ে যাবে, আগে আমার টাকাটা হয়ে যাক, তারপর কে আমেরিকা আর কে কি আমি বুঝে নেব। কারণ টাকা দিয়েই অস্ত্র হবে, টাকা দিয়েই টেকনোলজি হবে, আর টাকা দিয়েই ন্যারেটিভ হবে, টাকা দিয়েই সব হবে। আমি তো গোটা দেশকে বদলে দিতে পারবো না, কিন্তু ওই আমার জীবনের একটাই স্বপ্ন, যে যেদিন ইতিহাস লেখা হবে সেদিন যেন এটা না লেখা হয় যে শুভদীপ বিশ্বাস নামক একজন মানুষ দেশ যখন লড়াই করছিল তখন চুপ করে বসেছিল। আমি আমার সাধ্য মতো বেস্টটা দিয়ে এফোর্ট দেব যদি আমি সামান্যতম কিছু চেঞ্জ করতে পারি। তো আমাদের মিশন কি? আমার মিশন ক্লিয়ার, যে আমি কি এমন করতে পারি যাতে করে আমার দেশের ইকোনমি বাড়ে। আমি কি এমন করতে পারি যাতে করে একজন ফ্রেশার স্টুডেন্ট 21, 22, 23, 24 বছর বয়স সে ইমিডিয়েট চাকরি পেতে পারে। আমি কি এমন করতে পারি যে একজন মধ্যবয়সী লোক 40, 45, 50 বছর বয়স যিনি চাকরি করছেন তার মাইনে বাড়তে পারে, প্রমোশন হতে পারে। আমি কি এমন করতে পারি যেই ভদ্রলোক বা ভদ্রমহিলা ব্যবসা করছেন তার যদি মাস গেলে 30,000 টাকা প্রফিট হয়, আমার কোনো হেল্পে পরের 2-3 মাস পর থেকে তার প্রফিটটা যাতে 50 থেকে 60,000 টাকা হয়ে যেতে পারে। আমি কি